তো রাত্রির বাজছে এখন 1:30। তো আজকে বেসিক্যালি কথা বলবো কিছু কারেন্ট টপিকের ওপর, মানে কারেন্ট কিছু ঘটনা ঘটেছে, তো তার উপর ভাবলাম যে কথা বলা দরকার আছে, তাই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা না বানালেই নয়, তাই বানাচ্ছি। যদি ভিডিওটা ভালো রিচ যায় তাহলে আরও কিছু ইনফরমেটিভ ভিডিও বানাবো। কোনো তর্ক বিতর্ক নয়, কারোর পক্ষে বিপক্ষে ভিডিও নয়। প্রথমেই বলে যেটা বলার বিষয় সেটা হলো সিএসই, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। যেমন বিভিন্ন স্টেটে থাকে স্টক এক্সচেঞ্জের সেন্টার, লাইক বোম্বেতে আছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, আবার বোম্বেতেই আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ওরকম বিভিন্ন স্টেটে বিভিন্ন স্টেট কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন স্টক এজেন্সি থাকে। ওই স্টক এজেন্সিগুলো কাজ করে কাদের সাথে? ওই স্টক এজেন্সিগুলো ট্রেড করে সেই সব কোম্পানির সাথে যারা স্টেটে একটা বিশেষ পজিশন দখল করে রয়েছে বা বিশেষ পজিশনে রয়েছে। তো কলকাতায় সেরকম কলকাতা স্টক এজেন্সি ছিল, তো তারা এক্সিট নিচ্ছে কলকাতা থেকে খুব শিগগিরই। তো মেবি এই মান্থেই বা হয়তো তার পরের মান্থে। তো আপাতত তারা তাদের অফিস সিস্টেমেটিক ওয়ার্ক সব কিছু বন্ধ করে দিয়েছে বা করছে। যেটুকু যা বাকি আছে ওটাও বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এরকমটা হওয়ার কারণ কি? এরকমটা হওয়ার কারণ এক্স্যাক্টলি আমিও জানি না। এবার যদি বেশি কিছু বলা হয় বা সরকার বিরোধী কথাবার্তা বলা হয় তাহলে আবার বেশি বলা হবে, কারণ ভেতরকার ব্যাপার কেউ জানে না, আমরাও জানি না, কেউ জানে না। কিন্তু এইটুকু তো আন্দাজা করাই যায় যে যেই কোম্পানিটা বা যেই স্টক এজেন্সিটা বা স্টক এক্সচেঞ্জ কোম্পানিটা রাজ্যে বসেছিল অন্য যেসব বড় বড় অর্গানাইজেশন আছে তাদের দিকে নিয়ে ট্রেডিং করার জন্য বা ব্যবসা করার জন্য, যখন রাজ্য সেই রকম বড় বড় কোম্পানি বা অর্গানাইজেশনের সংখ্যা কমে যায়, সেই সময় এই রকম স্টক এজেন্সি বা স্টক এক্সচেঞ্জ সংস্থাকে রাজ্য ছেড়ে ভাগতে হয়। বা ইকোনমিক্যাল স্ট্রাকচার যদি ডাউনফল করে বা ইনফ্লেশন রেট যদি প্রচণ্ড পরিমাণ বেড়ে যায়। এবার ইনফ্লেশন কি, এর জন্য একটা আলাদা ভিডিও বানাতে হবে, বা ইকোনমিক্যাল স্ট্রাকচার কি, এর জন্য একটা আলাদা ভিডিও বানাতে হবে। এর যদি সেরকম ভালো লাগে বা লোক যদি সেরকম ভিডিও যদি রেসপন্স দেয় তাহলে ডেফিনেটলি আমি এরকম ভিডিও বানাবো। কিন্তু তো এই যে অর্গানাইজেশনটা সিএসি বেসিক্যালি তৈরি হয়েছিল 1908 সালে, আর এটা 2025। তো 117 বছরের একটা কোম্পানি বা 117 বছরের একটা অর্গানাইজেশন যেটা বন্ধ হতে চলেছে। তো আমার সমস্যাটা এখানেই ছিল, এটা ছিল যে ওই স্টক এক্সচেঞ্জের আন্ডারে যে কটা মানুষ কাজ করতো বা এখনও করে, যাদেরকে ছাঁটাই করা হচ্ছে, এবং তাদের কিছু অফিসার্স র্যাঙ্কের লোকজনদের কিছু পেনশন ফেসিলিটিস প্রোভাইড করার জন্য কোম্পানির অর্গানাইজেশনের নিউ টাউনে যেখানে জমি আছে ওই জমিগুলোকে বিক্রি করে তারা তাদের পেনশন ফেসিলিটিস প্রোভাইড করছে। কিন্তু বিষয়টা তো এটা একদমই মান্যতাকর, মেনে নেওয়ার মতো নয় এই জিনিসটা। তার কারণ হচ্ছে কলকাতার মতো বা পশ্চিমবঙ্গের মতো একটা সমৃদ্ধশালী রাজ্যে, যেখানে এই স্টক এক্সচেঞ্জরা একদিন পৃথিবীর সব থেকে বেশি ইনকাম দিত বা গ্রোথ দিত, ঠিক আছে, একটা স্টেটের জিডিপিতে, সেই স্টক এক্সচেঞ্জটা আজকে বন্ধ হতে চলেছে। শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র এই রাজ্যে ট্রেডিং করার মতো বৃহৎ বা ইন্টারন্যাশনাল ফার্মগুলো চলে যাচ্ছে এখান থেকে, এই স্টেট থেকে। যারা এখানে আগে থেকে এক্সিস্ট করতো, এরকম ইন্টারন্যাশনাল ফার্মগুলো যেগুলো লোককে জব দেয় বা এমপ্লয়মেন্ট প্রোভাইড করে, সেই ফান্ডগুলো ধীরে ধীরে বাংলা ছেড়ে চলে যাচ্ছে। এবার এই চলে যাওয়ার কারণ কি? এই চলে যাওয়ার কারণ হলো সরকারের তাদের সংরক্ষণ না করা। এবার অনেকেই বলতে পারে যে আপনি চলে এলেন, কে দাদা আপনি এসে জ্ঞান দিচ্ছেন সরকারকে, কোম্পানিকে সংরক্ষণ করা উচিত, সরকার কি ঠেকা নিয়ে বসে আছে? হ্যাঁ, সরকার সমর্থক লোকজন এরকম কথাবার্তা বলতেই পারেন, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে হ্যাঁ, আপনি যে বলছেন না যে সরকারের কি রেসপন্সিবিলিটি তাদেরকে সংরক্ষণ করা, তাহলে আমি বলবো হ্যাঁ, সরকারের রেসপন্সিবিলিটি সেই সব অর্গানাইজেশনকে সংরক্ষণ করা যারা দিনের পর দিন রাজ্যে এমপ্লয়মেন্ট যোগাচ্ছে এবং এর আগেও জুগিয়েছে, ঠিক আছে। কারণ আপনি আমাকে একটা কথা বলুন, আপনি সেই রাজ্য নিয়ে কি করবেন যেই রাজ্যে ইকোনমি ধূলিসাৎ হয়ে গেছে, মানুষজনের ল অ্যান্ড অর্ডার শ্মশান হয়ে গেছে? আপনি সেই রাজ্য নিয়ে সেই রাজ্যে রাজ করে আপনি বলতে চান যে আমি কোথাকার রাজা বা আমি কোথাও রাজত্ব করছি? আরে ওর রাজ্যটাই তো বেঁচে নেই, আপনি রাজত্ব করে কি করবেন? ঠিক আছে, ঠিক সেরকমই যদি একটা রাজ্যের এমপ্লয়মেন্ট বা ইকোনমিক্যাল স্ট্রাকচার ভেঙে যায়, তাহলে
সেই রাজ্যে মানুষজনের ইনফ্লেশন চলে। ইনফ্লেশন মিনস মানুষের ইনকাম জিনিসপত্রের দরের সাথে একসাথে বাড়ছে না, মানে ইকুইভ্যালেন্ট পজিশনে নেই। মানে আপনি যে ইনকামটা করছেন সেটা দিয়ে আপনার পক্ষে জিনিস কিনে খাওয়া অবশ্যম্ভাবী, মানে অসম্ভব হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম অসম্ভব পরিস্থিতিতে সরকারের উচিত অর্গানাইজেশনগুলোকে, মানে প্রাইভেট অর্গানাইজেশনগুলোকে বা প্রাইভেট সংস্থাগুলোকে সংরক্ষণ করা। তার কারণ সরকারের পক্ষে কখনোই পসিবল না এত মানুষকে এমপ্লয়মেন্ট প্রোভাইড করা। কিছু মানুষকে প্রোভাইড করা ডেফিনেটলি সম্ভব, বাট এত মানুষকে এবং উইথ রেসপন্সিবিলিটি, উইথ দেয়ার কোয়ালিফিকেশনাল স্ট্রাকচার, এত মানুষকে চাকরি দেওয়া বা নিজেদের যোগ্যতার মানে নিজেদের যোগ্যতার অ্যাকচুয়াল অধিকার দিয়ে সবাইকে চাকরি দেওয়া সরকারের পক্ষে পসিবল নয়। তাই সরকারের উচিত যে 2000 বা 2500 অর্গানাইজেশন রাজ্য ছেড়ে চলে গেছে তাদেরকে তো ফিরিয়ে আনা পসিবল নয়। এবার যারা আসতে চায় বা যারা নতুন করে ইনভেস্টমেন্ট করতে চায় তাদেরকে এটা বলা উচিত যে আপনারা রাজ্যে আসুন এবং আমরা আপনাদেরকে উইদাউট ট্যাক্সে জমি দিচ্ছি, তার বদলে আপনারা আমাদের লোকেদের এমপ্লয়মেন্ট দিন। এটা সরকারের উচিত। এবার আপনি বলতে পারেন, আপনি যদি সরকারের সমর্থক হয়ে থাকেন তো আপনি আমাকে দায়ী করতেই পারেন যে দাদা আপনি এটা কি বলছেন, সরকারের কি ঠেকা পড়েছে। সরকারের ঠেকা পড়েছে দাদা। সরকার যেমন ভোটটা প্রত্যেক বছর চেয়ে নেয় এবং আমরা দিই, ঠিক সেরকমই সরকারের উচিত তাদের যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে যে শিক্ষিত সমাজ আছে তাকে দেখা। তার কারণ ওই শিক্ষিত সমাজ ইনফ্লেশনের শিকার। ইনফ্লেশন বলে তারা যে পয়সাটা কামাচ্ছে সেই পয়সাটা দিয়ে তারা তাদের পরিবারের জন্য যোগ্যতামূলক, মানে তাদের যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই মূলক জিনিসপত্র কিনতে পারছে না বা সুবিধা প্রোভাইড করতে পারছে না নিজের পরিবারকে। তারা যাতে এই সুবিধাটুকু নিজের পরিবারকে প্রোভাইড করতে পারে এবং তাদের পরিবার যেন খুব সুন্দরভাবে গ্রো আপ করে, যেটা দেখার দায়িত্ব সম্পূর্ণ সরকারের। কারণ গভর্নমেন্ট ইজ দ্য গার্জিয়ান অফ every single people in the state, so you have to aware about ourselves and আমি এটাই বলবো যে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি যেটা বললাম এটাকে সমর্থন করছেন কিনা বা এটার বিরোধিতা করছেন কিনা সেটাও আমাকে জানাতে পারেন। যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে হয় তাহলে দ্য MBA গাইড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ, শুভ রাত্রি।